চারদিক নিস্তব্ধতা গ্রাস করেছে। হঠাৎই একটা সুরেলা নারী কণ্ঠের গান ভেসে আসছে বাতাসে। খুব মন দিয়ে শুনলে তবেই গানটা হালকা হালকা কানে আসছে অরুণিমার। যত সময় এগোচ্ছে সুরেলা গানটা আরো স্পষ্ট হচ্ছে। ক্রমশ যেন অরুণিমার কাছে সরে আসছে সেই গান। অরুণিমা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 11টা পার হয়ে গিয়েছে। ডাইনিং টেবিল থেকে চীনামাটির এঁটো প্লেটগুলো নিয়ে সে কিচেনের বেসিনে গুছিয়ে রাখছে। এখনই আসছি বলে ঈশান ওর বন্ধুদের সাথে মিনিট 40 আগে যে বেরিয়েছে, এখনো আসার নামগন্ধ নেই। ঈশান আসলে তবেই অরুণিমা একসাথে বসে ডিনার সারবে। বিয়ের পর অরুণিমার প্রথম জন্মদিন ছিল আজ। ঈশানের কিছু বন্ধু বান্ধবকে বাড়িতে নিমন্ত্রণ করে সাধ্যমতো খাওয়ার আয়োজন করেছিল সে। রান্নায় অবশ্য ঈশানও হাত লাগিয়েছিল। সারাটা দিন বেশ আনন্দেই কেটেছিল ওদের দুজনের। সুরেলা গানটা এবার একদম যেন বাইরের দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। অরুণিমা যেন স্পষ্ট অনুভব করতে পারছে ওর পেছনের ডাইনিংয়ের সিলিং থেকে কিছু একটা হামাগুড়ি দিয়ে নেমে আসছে সন্তর্পণে ওর কাছে। হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই মিষ্টি কণ্ঠের গানের আওয়াজ। বাইরের দরজাটা ভেজানো অবস্থায় ছিল। দরজাটা আলতো করে খুলে গুটি গুটি পায়ে পেছন থেকে এসে অরুণিমাকে এক হাত দিয়ে হঠাৎ করে জড়িয়ে ধরে ঈশান। কিচেনের টেবিলে ঈশানের জন্য আর নিজের জন্য খাবার বাড়ছিল অরুণিমা। আচমকা ঈশানের স্পর্শে চমকে ওঠে সে। কানের কাছে ঠোঁটটা এনে ঈশান ফিস ফিস করে বলে, চোখটা বন্ধ করো না প্লিজ। কেন, কি হয়েছে? করোই না প্লিজ, জাস্ট 1 মিনিটের জন্য। আচ্ছা বাবা, করলাম। তোমার যত ছেলে মানুষই আবদার। এবার আমার দিকে ঘুরে দাঁড়াও। ঘুরলাম। এবার চোখ খুলতে পারি? ইয়েস ম্যাডাম। চোখ খুলে ঈশানের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় অরুণিমা। অরুণিমার সবচেয়ে পছন্দের রং নীল। ঈশান সেই নেভি ব্লু রঙের একটা ভীষণ সুন্দর সালোয়ার কামিজ এনেছে অরুণিমার জন্য। ঈশানের দোকানে এর চেয়ে সেরা এবং দামি সালোয়ার কামিজ বোধহয় এখনো একটাও নেই, তাও আবার একদম টাটকা। মানে আজ সন্ধ্যাতেই সদ্য দোকানে এসেছে কামিজটা। এতক্ষণে অরুণিমা বুঝতে পারল যে এই কামিজটা দোকান থেকে আনতেই ঈশান বেরিয়েছিল। রাস্তার বাইপাসে সালোয়ার কামিজ, মেয়েদের কুর্তি, জামা এসব জিনিসের একটা ছোট্ট দোকান রয়েছে ঈশানের। ঈশান জন্মের পরেই ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়, আর আজ থেকে বছর 3 আগে ওর মাও মারা যায় এক অজানা ধূমঝড়ে। মা মারা যাওয়ার পর ঈশানের কাছের এবং ভালোবাসার মানুষ বলতে রয়ে গেছে একমাত্র পিসিমণি। পাশের পাড়া শম্ভু কাকা ঈশানের পিসিমণির কাছে অরুণিমার ছবি দেখিয়ে বলেছিল, এটা আমার একমাত্র ভাগ্নি, ভালো কোনো ছেলে থাকলে দেখো তো পারমিতা দি। ছিপছিপে গরনের দুধে আলতা রং আর চাঁদপানা মুখশ্রীর অধিকারিণী অরুণিমাকে দেখতেই পছন্দ হয়ে যায় ঈশানের পিসিমণি পারমিতা দেবীর। গরিব ঘরের মেয়ে ছিল অরুণিমা, তাই ঈশানের মতো কেয়ারিং এবং মধ্যবিত্ত ঘরের ছেলেকে দেখে অরুণিমার মায়ের নাক কোঁচকানোর কোনো কারণ ছিল না। মাস 2 আগে বিয়ে হয় ঈশান আর অরুণিমার। কর্মচারী শোভনকে প্রতি মাসে ন্যায্য পারিশ্রমিকটুকু দিয়ে ঈশানের যা থাকে তাতে সে বেশ যত্নেই রাখতে পারে স্ত্রী অরুণিমাকে। জন্মদিনে সোনাদানা দেওয়ার সামর্থ্য ঈশানের নেই, কিন্তু এমন কি জিনিস দিলে অরুণিমা বেশ খুশি হবে তা ভাবতে ভাবতেই সারাদিন পার হয়ে গেল ঈশানের। সন্ধ্যার পর শোভন ঈশানকে ফোন করে বলল, বলছি অল্প কিছু মাল ঢুকলো এখন, আমার কাছে যতটা দেখে গেছো ততটা পেমেন্ট করেছি, বাদ বাকিটা পরে করবো বলে দিয়েছি। ঈশান শোভনের কথা শুনে বেশ অবাকই হয়েছিল। সে শোভনকে একটু রাগান্বিত কণ্ঠেই বলল, আজ তো দোকানে মাল ঢোকার কথাই নয়, তবু যখন ঢুকলো তখন না হয় একবার দেখেই আসি। একই এখন খানিক পুঁজি কম, তার উপর মাল আবার দিয়ে গেল। যাক, কি আর করার।
ঈশান দোকানে গিয়ে যেই দেখলো এমন সুন্দর একটা নীল রঙের সালোয়ার কামিজ এসেছে, তখনই ওর অরুণিমার কথা মনে পড়ে গেল। দামের কথা এত ভাবেনি সে। রাতের বেলা ঈশান তড়িঘড়ি করে সালোয়ার কামিজটা জন্মদিনের উপহার স্বরূপ নিয়ে এসেছিল অরুণিমার জন্য। জন্মদিনের রাতে সালোয়ার কামিজটা ঈশানের হাত থেকে অরুণিমা নেওয়ার মাত্রই কেউ যেন অরুণিমার কাঁধে একটা হিমশীতল দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। অরুণিমা শীঘ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল একটা অস্পষ্ট ছায়ামূর্তি মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। কে সরে গেল অত দ্রুত গতিতে? বেশ চমকে উঠল অরুণিমা। ঘরে তো আমি আর ঈশান ছাড়া আর কেউ নেই। তবে কি মনের ভুল ছিল? অমাবস্যার অন্ধকারে মাখামাখি হয়ে রয়েছে রাতের শান্ত আকাশটা। ডিনার সেরে পাশের বেডরুমে ওয়ার্ড্রপের সালোয়ার কামিজটা প্যাকেট থেকে বার করে রাখতে গিয়ে অরুণিমার হাতটা খানিক ভিজে যায়। ঘরের পাওয়ার কমে আসা নাইট ল্যাম্পের আলোতে সে লক্ষ্য করল সালোয়ারের হাতা একদম নিচের অংশ থেকে বের হয়ে আছে একটা রক্তশূন্য সাদা হাতের তালু, এবং সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর সেই রক্তে ভিজে গেছে অরুণিমার হাতটা। আতঙ্কিত কণ্ঠে তীব্র চিৎকার করে উঠে অরুণিমা, কার হাতেটা? ঈশান, ঈশান তাড়াতাড়ি এসো! অরুণিমার এমন চিলচিৎকারে পাশের ঘর থেকে ঈশান দ্রুত এসে ঘরের টিউবলাইটটা জ্বালিয়ে দেখে বিছানার এক কোণে বসে ভয়ার্ত কণ্ঠে কাঁপছে অরুণিমা, আর মেঝেতে পড়ে রয়েছে অগোছালো সালোয়ার কামিজটা। ঈশান অরুণিমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, কি হয়েছে অরুণিমা? এভাবে চিৎকার করে উঠলে কেন? শরীর ঠিক আছে তো তোমার? আর এত ঘামছুই বা কেন তুমি? কি হয়েছে তোমার? ওই সালোয়ার কামিজটার ভেতর। কি হয়েছে সালোয়ার কামিজে? তোমার পছন্দ হয়নি অরুণিমা? এই জন্য কি এভাবে মেঝেতে ফেলে রেখেছো ওটা? না ঈশান, তা নয়। সালোয়ার কামিজে একটা একটা কাটা হাত দেখতে পেয়েছি আমি, আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। এই দেখো, এই দেখো, রক্তে আমার সারা হাত কেমন যেন ভিজে গেছে। কি সব আবল তাবল কথা বলছো অরুণিমা? এই তো একটু আগেই কত হাসি খুশি ছিলে তুমি, হঠাৎ কি আরম্ভ করলে বলো তো? আর তোমার হাতে রক্তই বা আসবে কোথা থেকে? নিজেই ভালো করে দেখো নিজের হাতটা। আর কাটা হাত ফাত এইসব কি বলছো তুমি? সালোয়ারটা উল্টে পাল্টে ভালোভাবে হাতে নিয়ে দেখে নেয় অরুণিমা। না, কোথাও কিছু নেই। ঝাঁ চকচকে একটা সুন্দর নীল রঙের সালোয়ার কামিজ কোনো রকমে ওয়ার্ড্রপে ভাঁজ করে সালোয়ারটা তুলে রাখে অরুণিমা। ছোট্ট একটা মুদিখানার দোকান থেকে কায়ক্লেশে দিন চলত অরুণিমার বাবার। গরিবের ঘরের সুন্দরী মেয়ে বেশি দিন আইবুড়ো থাকাটা দুশ্চিন্তার। তাই অরুণিমার মামা শম্ভুনাথ বাবু নিজের দিদিকে বলেছিল, দেখ, আমি পিচে থাকতে ওরুমাকে নিয়ে একদম চিন্তা করবি না। ওর জন্য ভালো একটা বাচ্চার খোঁজ পেয়েছি। ছেলেটার আর্থিক সমর্থন নেহাত মন্দ নয়, ও স্বভাব চরিত্র বেশ ভালো। আমাদের পাড়ার পারমিতাদের একমাত্র ভাইয়ের ছেলে। আর ওরুমার বিয়ের খরচ নিয়ে একদম চিন্তা ভাবনা করবি না তোরা, আমি আছি। কেমন? নিজের ভাইয়ের দেওয়া আশ্বাসে ঈশানের সাথে অরুণিমার বিয়েটা দিয়ে বেশ চিন্তামুক্ত হয়েছিল অরুণিমার মা। বছর সাতেক আগে একটা বড়সড় গার্মেন্টসের দোকানে কর্মচারীর কাজ করত ঈশান। উচ্চ মাধ্যমিক পাশের পর পড়াশোনা করার চেয়ে রোজগার করাটাই বেশি প্রয়োজন হয়ে পড়েছিল ঈশানের কাছে। তাই উচ্চ মাধ্যমিক দিয়েই তার টাকা কামানোর জীবন শুরু হয়ে গিয়েছিল। 4 বছর কর্মচারীর কাজ করে জমানো কিছু টাকা দিয়ে এই সালোয়ার কামিজ আর কুর্তি জামার দোকানটা খুলেছিল সে। দোকান কেনার মাস 3 মধ্যেই ঈশানের মা মারা যায়। বর্তমানে আর্থিক অবস্থা বেশ সচ্ছল হওয়ায় ঈশানও রাজি হয়ে যায় বিয়েতে। আর তাছাড়া এমন সুন্দর লক্ষ্মীমন্ত একটা মেয়েকে ঘরের বউ করতে কে না চায়। ঈশানের পছন্দের খাবার রান্না করে দেওয়া থেকে শুরু করে
দোকানে যাওয়ার আগে ওর জামা প্যান্ট পরিপাটি করে ইস্ত্রি করে দেওয়া, ব্যাগে জল, টিফিন, ছাতা ঢুকিয়ে ভর্তি ব্যাগটা ঈশানের হাতে তুলে দেওয়া অবধি কোনো কিছুতেই খামতি রাখে না অরুণিমা। আর সারাটা দিন দোকানের কাস্টমারদের সাথে বকবক করে রাত 10টায় বাড়ি ফিরে অরুণিমার মায়াভরা মিষ্টি হাসিটা দেখলে ঈশানের সারাদিনের ক্লান্তি এক নিমেষে যেন ম্লান হয়ে যায়। পরের দিন সকালে ঈশান দোকানে বেরোবার সময় ঈশানকে পিছু ডেকে অরুণিমা বলে, আজ প্লিজ সন্ধ্যের আগে চলে এসো, আমার না কেমন যেন ভয় ভয় লাগছে, প্লিজ। আরে বোকা মেয়ে, খামোকা কেন ভয় পাচ্ছ? গতকাল রাতে নাইট ল্যাম্পের হালকা আলোয় কি দেখতে না কি দেখেছো, তার জন্যই শুধু শুধু ভয় পুষে রাখছো মনে। ও, নাইট ল্যাম্পের কথা তুললাম বলে মনে পড়লো, ল্যাম্পের লাইটের পাওয়ারটা ভীষণ কমে এসেছে। নতুন একটা লাইট কিনে আনবো ফেরার পথে। আর হ্যাঁ, একদম ভয় পাবে না, দরজাটা বন্ধ করে ঘরেই থেকো। আমি চেষ্টা করবো 9টার মধ্যেই চলে আসার। লক্ষ্মীটি আমার। অরুণিমার মুখের ওপর থেকে ওর মাথার চুলগুলো আলগা হাতে সরিয়ে গালে হাত বুলিয়ে ঈশান বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে। দোকানে এসে পৌঁছেই সে দেখে ওর আগেই দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে শোভন। ঈশান নিজের সাইকেলটা থামিয়ে হন্তদন্ত হয়ে দোকানে ঢুকতে ঢুকতে শোভনকে বলে, কিরে শোভন, তুই তো আজ আমার আগেই এসে গেছিস দেখছি। তাহলে কি আমি লেট করলাম নাকি তুই সময়ের আগে এসেছিস? আমি সময়ের আগে এসেছি? ফোনটা বের করে টাইমটা দেখো তো কটা বাজে। পকেটে হাত দিয়ে নিজের ফোনটা খুঁজতে খুঁজতে শোভন বলে, কটা বাজে? এই যা, ফোনটাই ফেলে এসেছি বাড়িতে। হয় হয় বাবা হয়, নতুন নতুন বিয়ে করলে একটু আধটু হয়। এই যেমন বাড়িতে ভুল করে ফোন ফেলে আসা, তারপর দেরিতে ঘুম থেকে ওঠা, দেরিতে দোকানে আসা। দেব না একটা কানের নিচে? খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছি সেইটুকু বয়সেই, তাই না? হ্যাঁ, তা একটু শিখেছি আর কি। বুঝলাম বুঝলাম, এসব কথা ছাড়, আর কাজের কথায় আয়। কাল খাতায় কত টাকা বাকি করলি সেটার হিসেব দে দেখি। কথাটা বলে ঈশান খাতাটা বার করে হিসেব নিয়ে বসে। আর তখন একটু চিন্তিত কণ্ঠে শোভন ঈশানকে বলে, আরে জানো ঈশানদা, কাল একটা অবাক কাণ্ড ঘটেছে। ও তাই নাকি? তা কি হয়েছে শুনি। কাল আদিত্যদা সব মাল নিতে কিন্তু আসেনি। মানে আদিত্যদা এই 9 পিস মাল নিয়ে গেছে, আর তার আধ ঘন্টা পর একটা মেয়ে এসে ওই নীল সালোয়ারটা দিয়ে যায়, মানে যেটা তুমি বৌদিকে কাল গিফট করবে বলে নিয়ে গেলে। আরে কি হয়েছে ব্যাপারটা খুলে বলবি? সাদা ওড়না দিয়ে অর্ধেক মুখ ঢাকা একটা মেয়ে, জানো তো। সে এলো, ভীষণ ক্ষীণ গলায় বলল যে আদিত্যদা নাকি এই পিসটা দিতে ভুলে গিয়েছে, তাই মেয়েটার হাতে ওটা দিয়ে পাঠালো। আমি মেয়েটাকে বললাম, এত দামি সালোয়ার তো সচরাচর কোনো কাস্টমার নিতে চায় না, এটা তো লাগবে না, আদিত্যদাকে বলে দেবেন। এবার মেয়েটা তো নাছোড়বান্দা, আর আমারও তখন মাথাটা ভীষণ ঝিমঝিম করছিল, চোখে মুখেও বেশ আবছা দেখছিলাম। একটা অজানা কঠিন ঘোর যেন আচ্ছন্ন করে রেখেছিল, জানো তো। খাতায় দামটা কোন রকমে লিখে মালটা নিয়ে রেখে দিয়েছিলাম আর কি। কি যাতা বলছিস? তুই আদিত্যকে তো তখন একবার কল করে নিবি। আদিত্যকে না করলেও আমাকে তো জানাতে পারতিস। এই তো দেখছি সালোয়ারটার দাম লিখে রেখেছিস 5,500 টাকা। এত দামি একটা সালোয়ার আমার দোকানে আমি রাখি না, আদিত্য সেটা ভালো করেই জানে। আর সেটা নিজে না এনে কোনো মেয়েকে দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, মুশকিলে বললাম তো। দাঁড়া, একটা ফোন করি আদিত্যকে। ও যা, ফোনটাই তো ফেলে এসেছি বাড়িতে। তুই বরং একটা কাজ কর, তোর ফোন থেকে আদিত্যকে কল করে আমায় দে ফোনটা। হ্যাঁ আদিত্য, কাল তুমি 9 পিস মাল দিয়ে যাবার পর আবার কোন মেয়ের হাত দিয়ে এত দামি একটা সালোয়ার পাঠিয়েছো? হ্যাঁ, আমারও ভুল হয়েছে। তাড়াহুড়োর মাথায় গতকাল রাতে খাতায় লেখা দামটা না দেখেই সালোয়ারটা বাড়ি নিয়ে যাই, আর ওটা আমার মিসেসকে গিফটও করে ফেলি ওর জন্মদিনে। কাল আমি দোকান বন্ধই রেখেছিলাম, বিকেলবেলা শোভনই দোকান খোলে। তারপরে তো তুমি এসে 9টা মাল দিয়ে গেলে। মেয়েটা এসে সালোয়ারটা দিয়ে যাবার পর শোভন দোকানের ঝাঁপ নামিয়ে বাড়ি চলে যায়। তারপর আমি দোকানে এসে সালোয়ারটা নিয়ে যাই। দোকানের চাবি আমাদের দুজনের কাছেই থাকে, তাই ওর সাথে গতকাল আমার আর দেখাও হয়নি। মিসেসের জন্মদিনেও আসতে বলেছিলাম, আসেনি। শোভন এখন আমায় সবটা বলল। আচ্ছা, এখন কি করি বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। এত দামি একটা সালোয়ার। তুমি কি সব বলছো ঈশান? আমি সালোয়ার অন্য কারোর হাত দিয়ে কি
পাঠাবো? আমি নিজে গিয়ে গতকাল 9 পিস দিয়ে এসেছি। ব্যাস, তারপর আর কোনো কিছু পাঠানো হয়নি। তুমি না থাকলেও শোভনের বিষয়টা দেখে নেওয়া উচিত ছিল। এমন ঘটনায় ভীষণ অবাক হয়ে যায় শোভন আর ঈশান। সালোয়ারটা কিভাবে মেয়েটা দোকানে রেখে গেল, শোভন কেন সবকিছু যাচাই করে নিতে পারল না, এসব মনে করে শোভনের মনের ভিতর একটা অস্বস্তি বোধ হচ্ছিল। মেয়েটা দোকানে আসার পর কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল শোভন, ভীষণ গভীর একটা ঘোর, যে ঘোরে চোখ আবছা দেখাচ্ছিল শোভনের। কথা বলার শক্তি ক্ষীণ হয়ে আসছিল ক্রমেই। ঈশানও বেশ হতবাক এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ায়। কে দিল সালোয়ার? দোকান বন্ধ করে নাইট ল্যাম্পের আলোটা কিনে রাত 9টা নাগাদ বাড়ি চলে আসে ঈশান। বাইরে বেশ কিছুক্ষণ কলিং বেল বাজানোর পর দরজা খুলল অরুণিমা। কি ব্যাপার, দরজা খুলতে তো লেট হলো কেন? কি করছিলে? হ্যাঁ, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে অরুণিমা। চুলগুলো এলোমেলো, বুকের ওপর শাড়ির আঁচলটা অগোছালো। ঈশান অরুণিমাকে জিজ্ঞাসা করে, আর যার কোনো ভয় টয় পাওনি তো? কিছুক্ষণ স্থির থেকে ডানে বামে মাথা নাড়ায় অরুণিমা। ঈশান একটু সময় নিয়ে বলল, কাল পিসিমণির বাড়িতে নিমন্ত্রণ আছে। গত পরশু পিসিমণি ফোন করেছিল, তোমায় জানাতে আমার মনে নেই। সন্ধ্যে 6টা নাগাদ রেডি হয়ে থেকো, আমি দোকান থেকে তাড়াতাড়ি এসে যাব। 6টার পর শোভন না হয় দোকানটা সামলে নেবে। আর হ্যাঁ, কাল সুন্দর করে সেজো কিন্তু, যদিও তুমি না সেজেই অপসরা। যা, কি যে বলো না। তা কিসের নিমন্ত্রণ পিসিমণির বাড়ি? তেমন কিছুই না, পিসিমণি ফোন করে বলেছিল যে বিয়ের পর তো আর আসার সময় পেলি না, আগামীকাল বউটাকে নিয়ে আসিস, দুটো ডাল ভাত খেয়ে যা সেই বুড়ি পিসিমণির হাতে। ও, তোমাকে সুন্দর করে সাজার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল আমার। জানো কাল কি হয়েছে? কাল তোমার জন্য যে সালোয়ারটা নিয়ে আসি, সেটা আদিত্য নাকি নিয়েই আসেনি দোকানে। একটা মেয়ে সালোয়ারটা দিতে এসেছিল, আর সে শোভনের কাছে দাবি করে যে তাকে নাকি আদিত্যই পাঠিয়েছিল সালোয়ারটা দিতে। আচ্ছা, আদিত্যকে যখন ফোন করে সবটা খুলে বললাম, তখন আদিত্য বলল সে নাকি কোনো মেয়েকেই পাঠায়নি দোকানে, সে নিজে হাতে যে কটা সালোয়ার দিয়ে গেছে সে কটারই টাকাই যেন আমি তাকে দিই। কিন্তু দেখো দেখিনি কি মুশকিলে পড়লাম। অরুণিমাও বেশ ঘাবড়ে যায় ঈশানের মুখে সব শুনে। হঠাৎ পাশের বেডরুম থেকে একটা আওয়াজ শুনতে পায় অরুণিমা। ছুটে এসে দেখে ওয়ার্ড্রপটা থরথর করে কাঁপছে। দেখে মনে হচ্ছে আর একটু বেশি কাঁপলেই সুবিশাল ওয়ার্ড্রপটা যেন হুড়মুড় করে অরুণিমার কাঁধে এসে পড়বে। অরুণিমার হঠাৎ করে ছুটে চলে যাওয়া দেখে ঈশানও তার পেছন পেছন আসে। ঈশান আসা মাত্রই ওয়ার্ড্রপটা কাঁপা বন্ধ হয়ে যায়। ঈশান অরুণিমাকে বলে, কি হলো তোমার? এভাবে দৌড়ে ঘরে আসলে কেন? আর ওভাবে একভাবে ওয়ার্ড্রপের দিকে তাকিয়ে রয়েছো কেন? তুমি তুমি পাশের ঘর থেকে এই ঘরের কোনো শব্দ শুনতে পাওনি? আমি তো পেলাম, এসে দেখলাম ওয়ার্ড্রপটা না কি ভীষণ যেন কাঁপছে, যেন আমার ঘাড়ে পড়ে যাবে। তারপর হঠাৎই কাঁপা বন্ধ হয়ে গেল। তুমি কিছু দেখতে পাচ্ছ না? কিছু বুঝতে পারছো না তুমি? দুদিন ধরে অরুণিমার এমন অদ্ভুত সব আচরণে ঈশান কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তেমন অস্বাভাবিক কিছু ঘটলে তা তো ঈশানের চোখেও ধরা পড়বে। ঈশান মনে মনে ভিড় করে, কাল পিসিমণিকে সবকিছু খুলে বলতে হবে। সেরকম হলে অরুণিমাকেও একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। বেশ তো সুখে স্বাচ্ছন্দ্যে দিন পার হচ্ছিল, হঠাৎ যে কি হলো মেয়েটার। অলৌকিক কোনো ঘটনাতে একদমই বিশ্বাসী নয় ঈশান। ঈশান ভাবে সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটা সারাক্ষণ একা একাই থাকে। হয়তো একাকিত্ব থেকে অজানা কোনো ভীতির সঞ্চার হয়েছে ওর মনে। দিন কয়েক বাপের বাড়ি থেকে ঘুরে আসলে হয়তো মনটা ভালো লাগবে ওর। জনবসতি পেরিয়ে রাতের দিগন্ত রেখার কাছাকাছি অন্ধকার দলা পাকিয়ে এসেছে। দূর থেকে মিষ্টি কণ্ঠে সুরেলা সেই আওয়াজ ভেসে আসছে বাতাসে। ঈশানের দিকে পাশ ফিরে ঈশানের হাতের ওপর অরুণিমা মাথা রেখে ঘুমিয়েছে। ঈশান গভীর ঘুমে আচ্ছন্ন। মৃদুমন্দ সুরেলা আওয়াজটা হালকা হালকা কানে আসছে অরুণিমার।
নিজের ঘাড়ে একটা হিমশীতল নিঃশ্বাস অনুভব করে অরুণিমা। ততক্ষণে ঘুম আলগা হয়ে এসেছে তার দু চোখে। অরুণিমা স্পষ্ট উপলব্ধি করতে পারে তার পেছনে কেউ যেন শুয়ে রয়েছে। আতঙ্কে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ধীরে ধীরে মাথাটা পেছনে ঘোরাতেই অরুণিমা দেখে তার একদম গায়ের কাছে কুচকুচে কালো একটা মানুষের অবয়ব পা থেকে মাথা অবধি ধীরে ধীরে মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার সময় অবয়বের সুবিশাল ঝাঁকড়া চুলগুলো অরুণিমার চোখে মুখে যেন সজোরে একটা ঝাপটা দিয়ে গেল। আতঙ্কে হাড়হিম হয়ে গেল অরুণিমার। চিৎকার করে ওঠে অরুণিমা। অরুণিমার চিৎকারে ঈশানের ঘুম ভেঙে গেলে সে অরুণিমাকে বোঝায় ওসব স্রেফ তার দুঃস্বপ্ন ছিল। খানিক পরে সকালে ঈশানকে সে সবটা ভালোভাবে বোঝাতে গিয়েও বোঝাতে পারল না। এসব ঘটনা ঈশানকে বিশ্বাস করানো সম্ভব হচ্ছে না অরুণিমার পক্ষে। অরুণিমা দুঃস্বপ্ন দেখছে এটাই মনে করে বসে আছে ঈশান। তাই অরুণিমা রাতের ঘটনা নিয়ে আর বেশি কিছু বলল না ঈশানকে। সকালবেলা ভীষণ অন্যমনস্কভাবে রান্না করতে গিয়ে হাতে গরম কড়াইয়ের ছ্যাঁকা লাগে অরুণিমার। আরে কি হলো অরুণিমা? এই দেখো না, উফ, কি জোরে ছ্যাঁকা লাগলো হাতে। রান্না করতে করতে এত চিন্তা কিসের? একটু বলবে কি হয়েছেটা কি তোমার, বলো তো? চোখের কোণাটা চিকচিক করে ওঠে অরুণিমার। সে বুঝতে পারছে যে সে আর ঈশান ছাড়াও তৃতীয় কেউ রয়েছে এই বাড়িতে, কিন্তু সেটা সে ঈশানকে কিভাবে বোঝাবে? কিছু না, এই নাও তোমার দুপুরের পরোটা আর তরকারি রেডি। আর সন্ধেবেলা একটু তাড়াতাড়ি ফিরো, আমি রেডি হয়ে থাকবো। পিসিমণির বাড়ি যেতে হবে তো। অরুণিমা কিছু যে একটা গোপন করছে সেটা বেশ বুঝতে পারছে ঈশান। দোকানে এসে শোভন লক্ষ্য করল তার ঈশানদাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে। এই তোমার কি হয়েছে গো ঈশানদা? পরশুর ব্যাপারটা নিয়ে চিন্তা করছো নাকি? কেউ যোগাযোগ করলো তোমার সাথে? মানে কে দিয়ে গেল কিছু জানতে পারলে? না রে শোভন, আমার চিন্তা এখন অন্য কিছু নিয়ে। মানে তোর বৌদিকে নিয়ে বেশ চিন্তায় আছি রে। বিয়ের পর তো ভালো মন্দ মিশিয়েই বেশ দিন কাটছিল। ওর জন্মদিনের রাত থেকে ওর মধ্যে হঠাৎ করে কেমন সব অদ্ভুত আচরণ লক্ষ্য করছি। মানে অকারণে ভয় পেয়ে থাকছে, একটু চুপচাপ, বেশ অন্যমনস্ক। দেখ না, সকালে রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগিয়েই ফেললো। হায় হায় হায়, কোন পেতনি এসে যে সালোয়ারটা গুছিয়ে দিয়ে গেল। এ তো দেখছি তারপর থেকে এসব ঘটছে। শোভন কথাটা ঠাট্টা করে বললেও কথাটা একেবারে ফেলে দিতে পারল না ঈশান। বিকেলের আলো ক্ষীণ হয়ে আসে পশ্চিম আকাশে। নিয়মমাফিক পাখিদের দল বাসায় ফিরতে ব্যস্ত। সন্ধে 6টা বাজতেই ঈশান বাড়ি চলে আসে। বেশ কয়েকবার ডোরবেল বাজালেও দরজা খুলল না অরুণিমা। বিরক্ত হয়ে ঈশান দরজা হাত দিয়ে আওয়াজ করতে গিয়ে সে লক্ষ্য করল দরজাটা খুলে গেল। অর্থাৎ সে বুঝতে পারে দরজাটা আগে থেকেই ভেজানো ছিল। ভেতরে ঢুকেই ঈশান মিষ্টি একটা সুর শুনতে পায়। গুনগুন করে গান গাইছে অরুণিমা। অরুণিমা একটু লাজুক স্বভাবের। বিয়ের পর ওকে কখনো বাথরুমেও গান গাইতে শোনেনি ঈশান। ঈশান ভাবে হয়তো একা আছে বলেই আপন মনে গুনগুন করছে অরুণিমা। দক্ষিণের খোলা জানলা দিয়ে মৃদু বাতাস এসে সিলিংয়ে ঝোলানো উইন্ডচার্মের টুংটাং শব্দ সৃষ্টি করছে। আলোর শক্তি ক্ষীণ হয়ে আসা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আয়নার সামনে চুপচাপ আপন মনে সেজে চলেছে অরুণিমা। সেদিন ঈশান নতুন একটা লাইট এনেছিল ঠিকই, কিন্তু লাইটটা ল্যাম্পে লাগাতে ভুলে গিয়েছিল অরুণিমা। ঈশান ঘরে ঢুকতেই গুনগুন সুরে গাওয়া গান থামিয়ে দেয় অরুণিমা। সাথে সাথে উইন্ডচার্মটাও থেমে যায়। হয়তো দক্ষিণের হাওয়াটা থেমে গেছে তাই। ঈশান দুবার নাম ধরে ডাকল অরুণিমাকে। কোনো সাড়া দিল না অরুণিমা। অরুণিমাকে পেছন থেকে দেখে ঈশান বলল, এ কি, তুমি নতুন নীল সালোয়ার টাচ পরলে কেন? বিয়ের পর এই প্রথমবার পিসিমণিকে প্রণাম করতে যাচ্ছি আমরা। ভালো কোনো শাড়ি তো পরতে পারতে তুমি।
তাও কোনো উত্তর আসে না অরুণিমার থেকে। ধীর পায়ে ঈশান আয়নার সামনে এসে অরুণিমার মুখটা আয়নায় দেখে হতবাক হয়ে যায়। এত উগ্র সাজে সে অরুণিমাকে কখনো দেখেনি। কপালের মাঝে ছোট্ট একটা টিপ, চোখের নিচে হালকা কাজল আর হালকা রঙের লিপস্টিক। কোথাও ঘুরতে গেলে অরুণিমার এইটুকু সাজই ঈশানকে ঘায়েল করে দেয়। কিন্তু আজ একই সাজ সেজেছে অরুণিমা। চুলগুলো এলানো, কপালে কুমকুম দিয়ে আঁকা বড় একটা টিপ, ঠোঁটে রক্তের মতো টকটক করছে লিপস্টিক, আর কান আর গলায় ঝুলছে ভীষণ ভারী অক্সিডাইজের গয়না। অরুণিমা বসে রয়েছে আর তার এক হাত পেছনে দাঁড়িয়ে ঈশান। আয়নার সামনে বসে অরুণিমা ঈশানের দিকে মাথা তুলে যেই তাকালো, তখনই ঈশান দেখল জ্বলন্ত অঙ্গারের মতো অরুণিমার লাল চোখ দুটো ঈশানকে আরও কাছে আসার মিনতি জানাচ্ছে। হিসহিসে গলায় অরুণিমা বলে ওঠে, কাছে এসো প্রিয়, বলো কেমন লাগছে আমায়। দু চারবার চোখটা রগড়িয়ে মাথাটা আলগা করে ঝাঁকিয়ে আবার ঈশান আয়নায় তাকালো। কই, সব তো ঠিকই আছে। কাজলের টানা মায়া ভরা চোখ, মুখে মিষ্টি হাসি। অরুণিমাকে কি অপূর্ব লাগছে নীল রঙের সালোয়ারটাতে। ভারী গয়নার সাজে মন্দ লাগছে না অরুণিমাকে। ঈশান মনে মনে ভাবে, তবে অরুণিমার টকটকে লাল চোখ দেখলাম যে এক্ষুনি, ওটা কি মনের ভুল ছিল আমার? হবে হয়তো। ঈশান অরুণিমার কাঁধে হাত রেখে বলে, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তোমায় অরুণিমা। তোমায় যত দেখি ততই যেন মায়ার বন্ধনে জড়িয়ে যাই। তবে এত ডিপ লিপস্টিক আর এত ভারী গয়না পরতে তোমায় আগে কখনো দেখিনি আমি। বেশ, তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই করো তুমি। চলো এবার, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, কাল আবার দোকানও খুলতে হবে। হ্যাঁ চলো। পিসিমণির বাড়িতে যাওয়ার পথে বেশ নিশ্চুপ হয়ে রয়েছে অরুণিমা। চুপচাপ ঈশানও একটু চিন্তিত। সে সালোয়ারটা আনার পর থেকেই অরুণিমার মধ্যে রোজই কিছু না কিছু পরিবর্তন বা ওর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছে ঈশান। মিনিট 15 মধ্যে ওরা ঈশানের পিসিমণির বাড়ি পৌঁছে যায়। গাল ভরা হাসি নিয়ে দরজা খোলে পারমিতা দেবী। কিন্তু অরুণিমা আর ঈশানের মুখে কৃত্রিম হাসি দেখে ঈশানের পিসিমণি পারমিতা দেবী বুঝতে পারে কিছু একটা হয়েছে ওদের মধ্যে। কি হয়েছে রে মা? স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি সব ঘরেই হয়, তাই বলে মুখখানা অমন ভার করে রাখতে আছে? কথাটা বলতে বলতে পিসিমণি অরুণিমার হাত ধরে নিয়ে গেল ঈশানের পিসামশায়ের মালা পরানো ফটোর কাছে। প্রণাম কর, আজকে মানুষটা বেঁচে থাকলে প্রাণ ভরে আশীর্বাদ করতেন তোদের। জানি না আমি ওনার হয়ে কতটা কর্তব্য পালন করতে পারবো, তবে যে কোনো সমস্যা হলে আগে আমাকে জানাবি তোরা, কেমন? ছবিতে প্রণাম করে পিসিমণির পায়ে হাত দিয়ে প্রণাম করে অরুণিমা। ওদের পেছন পেছন এসে প্রণাম করে ঈশানও। আপন মনে এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে একটা ঘরে আয়নার সামনে অরুণিমা নিজেকে দেখে অবাক হয়ে যায়। এ কি উগ্র সাজ তার, মুখে উগ্র মেকআপ। সে দুহাত দিয়ে ঘষে ঘষে তোলার চেষ্টা করে চলেছে। ঠোঁটে রক্তের মতো টকটকে লিপস্টিক সে যতই মুছে ফেলার চেষ্টা করছে ততই সারা মুখ টকটকে লাল হয়ে যাচ্ছে তার। লিপস্টিকটা এবার ক্রমাগত তরল হয়ে ঠোঁট থেকে টপ টপ করে ওর সালোয়ারে পড়ছে। ঠোঁটে হাত দিয়ে অরুণিমা খেয়াল করল, এ তো কোনো লিপস্টিক নয়, এ যে টাটকা রক্ত। রক্তস্রোতে যত ভেসে যাচ্ছে ওর সালোয়ার কামিজ, ততই যেন আয়নায় আরও বেশি উগ্র রূপ দেখতে পাচ্ছে সে নিজের। ঘরের চারপাশে তাপমাত্রা ক্রমশ যেন নিচে নামতে আরম্ভ করেছে। ভীষণ ঠান্ডা অনুভূতি হচ্ছে অরুণিমার। আয়নায় তাকিয়ে হঠাৎ অরুণিমা দেখতে পেল একটা সুবিশাল চেহারা নিস্তব্ধে ওর একদম গা ঘেঁষেই ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। চেহারার তুলনায় আরও বড় তার দেহের পোশাক, অগোছালো রুক্ষ চুল, লম্বা হাত দুটো ক্রমে মেঝে স্পর্শ করছে। থেতলে গেছে মাথা, আর রক্ত ঝরা স্থির চোখ দুটো তাকিয়ে আছে অরুণিমার দিকে। মুখমণ্ডলে ঠোঁটের লেশ মাত্র নেই। ঠোঁট না থাকায়
চওড়া চোয়ালের দাঁতগুলো মুখের দুপাশে প্রসারিত হয়ে দুদিকে কান পর্যন্ত চলে গেছে। প্রায় 8 ফুট উচ্চতার ওই চেহারাটা অরুণিমার কানের কাছে মুখ এনে যেন হিসিয়ে বলে উঠল, কি ভেবেছিস সুখে শান্তিতে ঘর করবি? তোর সময় ঘনিয়ে এসেছে। সে আছে তোর আশেপাশেই আছে, যার হাতে লেখা আছে তোর মৃত্যু। ভয়ে গ্রাস করা কণ্ঠে অরুণিমা তাকে জিজ্ঞাসা করল, কে? কার হাতে আমার মৃত্যু লেখা রয়েছে? আর মাত্র কিছু ঘন্টা অপেক্ষা কর, তারপরেই তো সে আসছে। সেই সুরেলা গান শোনা যাচ্ছে বিশালাকার চেহারার মুখ থেকে। কি অসম্ভব সুন্দর তার গানের কণ্ঠ। পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে মিলিয়ে গেল সেই সুবিশাল চেহারাখানা। চোখটা বন্ধ করে চেয়ারে বসে হাঁপাচ্ছে আর থরথর করে কাঁপছে অরুণিমা। তখন থেকে শুধু চুপচাপ শুনেই চলেছ অরুণিমা। আমি আর পিসিমণি সেই তখন থেকে তোমাকে কিছু একটা বলতে চলেছি, আর তুমি কে কার কথা শোনে। ঈশানের উচ্চস্বরে চোখ খুলে তাকায় অরুণিমা। চোখ খুলে আশ্চর্য হয়ে যায় সে। এতক্ষণ যাকে দেখছিলাম আয়নার সামনে, আমি বসার ঘরে আসলাম কখন? আমি তো ওই দিকের ঘরটাতে আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলে কি ওসব হ্যালিউসিনেশন ছিল? বিড়বিড় করতে থাকে অরুণিমা। তুই আর দেরি করিস না বাবা, শিগগির ডাক্তার দেখা বৌমাকে, পারলে কালই যা। তোর মুখে সবকিছু শুনে আর অরুণিমা মায়ের ভাবভঙ্গি দেখে আমার কিন্তু সুবিধের ঠেকছে না। কাতর কণ্ঠে বলে ওঠে ঈশানের পিসিমণি। কিসের ডাক্তার? কাকে ডাক্তার দেখাতে বলছেন পিসিমণি? দেখ মা, তোদের বিয়েটা আমিই দিয়েছি, তখন অবশ্য জানতাম না তোর এই রোগের কথা। জানলে কি আর, যাক ছাড় এসব। তবে কর্তব্য আমারও রয়েছে, তাই আমি পাশেই রয়েছি তোদের, কোনো চিন্তা নেই। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি মা। অরুণিমা আরো বিরক্ত হয়ে যায় পিসিমণির মুখে এমন সব কথা শুনে। এসব কি বলছে গো পিসিমণি? তুমি আমাকে কিসের ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমার কিছু হয়নি, আমি পুরোপুরি সুস্থ, বিশ্বাস করো। তোমাকে কালকেই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে অরুণিমা। আপাতত এখন তুমি বাড়ি চলো। কথাটা ঈশান বেশ রাগান্বিত কণ্ঠেই অরুণিমাকে বলে ওঠে। কোনো রকমে নৈশভোজটুকু সেরে ওরা পারমিতা দেবীর বাড়ি থেকে বেরিয়ে যায়। সুখী দাম্পত্য জীবনে এ কোন ঘোর অমানিসা নেমে এলো। দিনরাত চোখের জল ফেলতে থাকে অরুণিমা। আতঙ্কে পার হয় প্রতি মুহূর্ত। ঈশানের সাথে অরুণিমার এই কদিনে দূরত্বও বেড়ে গেছে খানিকটা। ঈশানের বাড়িতে অরুণিমার সাথে কার এত শত্রুতা থাকবে যে অনর্গল ভয় দেখিয়ে চলেছে অরুণিমাকে? এই শত্রু তো কোনো মানুষ নয়, শত্রু যে অশরীরী সেটা অরুণিমা বুঝতে আর বাকি নেই। কিন্তু ঈশানকে সে কিছুতেই সেটা বিশ্বাস করাতে পারছে না। মাত্র এই কটা দিনে অরুণিমার গোটা জীবনকে যেন তছনছ করে দিল। কে এই অশরীরী? অরুণিমার সাথেই বা তার কিসের এত শত্রুতা? ঈশানের সামনে সে ধরা দিয়েও ধরা দিতে চাইছে না কেন? আজ রাতই কি অরুণিমার জীবনের শেষ রাত? কে এই ভয়ঙ্কর অশরীরী? এমন হাজারো প্রশ্ন মাথায় ভাসতে থাকে অরুণিমার। সত্যিই তো, ঈশানের সামনেও সেই অশরীরী ধরা দিচ্ছে না, সে ধরা দিচ্ছে কেবল অরুণিমাকেই। একাকিত্বের জমাট বাঁধা নিকষ কালো অন্ধকার ঘিরে ধরে অরুণিমার হাসি খুশি জীবনকে।
জানলার সামনে বসে অঝরে কাঁদছে অরুণিমা। ঈশান পেছন থেকে এসে বলে, এ কি, তুমি কাঁদছো কেন? আর সেই কখন পিসিমণির বাড়ি থেকে ফিরেছো, এখনো ড্রেসটাও চেঞ্জ করোনি? যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আমার পাশে একটু বসবে ঈশান, প্লিজ? তোমায় কিছু কথা বলার আছে। না, কোনো কথা নয়। কাল আমার সাথে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে তুমি। এখন যাও, শুয়ে পড়ো। অরুণিমা ঈশানের কথা না শুনে ঠায় বসে থাকে শোয়ার ঘরের জানলার পাশে। ঈশান অরুণিমার শুতে আসার অপেক্ষা না করেই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর চোখটা লেগে আসে ঈশানের। হঠাৎ একটা বিশ্রী পচা গন্ধে ঘুম ভেঙে যায় ওর। চোখটা খুলে দেখে অরুণিমা নীল সালোয়ারটা পরেই ধীর পায়ে একটা চলন্ত পুতুলের মতো কায়দা করে হেঁটে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। বসার ঘর টপকিয়ে দরজা খুলে সিঁড়ি বেয়ে উঠে চলেছে ওপরে। ঈশান অবাক হয়ে ভাবে, অরুণিমার তো স্লিপ ওয়াকিং হ্যাবিট নেই। তাছাড়া ও কি আদৌ ঘুমিয়েছিল, নাকি সেই তখন থেকেই বসেছিল? সালোয়ারটাও তো চেঞ্জ করেনি। কি যে হলো মেয়েটার! যাই, ডেকে নিয়ে আসি ওকে। আরে, এই বৃষ্টি গন্ধ যে আরো তীব্র হচ্ছে ক্রমশ। গন্ধে গা যেন গুলিয়ে উঠছে। মাথাটায় তীব্র যন্ত্রণা শুরু হয় ঈশানের। চোখে মুখে ঝাপসা দেখে সে। উঠে গিয়ে জলের ঝাপটাটা দিলেও চোখের ঝাপসা ভাবটা ওর কাটে না। বাইরে দরজার দিকে দুপা এগিয়ে গেলে 3 পা যেন পিছিয়ে আসে সে। এবার একটা মিষ্টি সুর ভেসে আসে ঈশানের কানে। সেই নারী কণ্ঠের মিষ্টি সুরের গান, যেই গান অরুণিমা ওর জন্মদিনের রাত থেকে শুনে এসেছে। সেই গান এই প্রথম ঈশানের কানে এসেছে। ধীরে ধীরে তীক্ষ্ণ হতে থাকে সেই গান। ক্রমে সেই শ্রুতিমধুর গানের আওয়াজ এতটাই কর্কশ হয়ে যায় যেন তার সূচের মতো বিঁধছে ঈশানের কানে গিয়ে। কান দিয়ে রক্ত বের হয়ে আসতে চায় ঈশানের। চিৎকার করার শক্তি ক্রমেই হারিয়ে ফেলে ঈশান। ঝাপসা দৃষ্টিতে সে দেখতে পায় দলা পাকানো একটা কুচকুচে কালো বিশাল ছায়ামূর্তি যেন দৌড়ে বাইরের বন্ধ দরজা ভেদ করে চলে গেল। তীক্ষ্ণ গানের আওয়াজটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল। জড়িয়ে আসা স্বরে ঈশান মেঝেতে শোয়া অবস্থায় ডাক দিল অরুণিমাকে। যদিও এমন শিথিল হয়ে আসা কণ্ঠস্বর দোতলায় পৌঁছানোর কথা নয়। দোতলা স্টোররুমটা খুলে ভেতরে ঢোকে অরুণিমা। সে ঢোকার মুহূর্তের মধ্যেই দরজাটা সজোরে আওয়াজ করে বন্ধ হয়ে যায়। প্রয়োজন ছাড়া এই স্টোররুমে ঈশান আসে না। বিয়ের পর অরুণিমারও এই ঘরে আসার প্রয়োজন পড়েনি এখনো পর্যন্ত। কিন্তু আজ এমন মধ্যরাতে কিসের জন্য এই স্টোররুমে আসলো সে? অরুণিমা ধুলো জমা ড্রেসিং টেবিলটার সামনে এসে বসল। হাত দিয়ে ধুলোটা কোনো রকমে আয়না থেকে সরালো। সঙ্গে সঙ্গে সে অনুভব করল একটা হালকা কিছু তার বুক থেকে বেরিয়ে আসলো। একটা ধাক্কা লাগলো অরুণিমার। শরীরটা ভীষণ দুর্বল হয়ে আসছে তার। মাথাটা ঝিমঝিম করছে বেশ। দুর্বল কণ্ঠে সে বিড়বিড় করতে লাগলো, ঈশান, ঈশান কোথায়? আমি এখানে কখন আসলাম? এটা তো ওপরের স্টোর রুম মনে হচ্ছে, কিন্তু আমি তো নিচের শোয়ার ঘরে জানলার ধারে বসেছিলাম। আমার কিছু মনে পড়ছে না কেন? কথাগুলো বলে অরুণিমা সেখান থেকে বেরিয়ে আসবে বলে উঠে দাঁড়ায়। একটা মিষ্টি নারী কণ্ঠ অরুণিমাকে ঠিক তখনই পিছু ডাকে। অরুণিমা, এখান থেকে তো তুমি বেরোতে পারবে না। চমকে ওঠে অরুণিমা। ঘরের চারপাশটা ঘাড় ঘুরিয়ে দেখে, কেউ কোথাও নেই। তবু সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কে আছো এই ঘরে? ধুলো মোছা আয়নার দিকে তাকিয়ে অরুণিমা দেখে একটা অপরূপ সুন্দরী মেয়ে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। জমকালো সাজে তার রূপের ছটা যেন বেড়ে দ্বিগুণ হয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, কানে হাতে গলায় ভারী অক্সিডাইজের গয়না, আর পরনে একটা সাদাটে জমকালো কাপড়। স্বর্গের অপ্সরাদের চেয়ে রূপে কোনো অংশে কম না এই মেয়ে। মনে মনে ভাবতে থাকে অরুণিমা।
গোটা ঘরে কে যেন একটা রূপের ছটায় আলোকিত করে গেছে। কে তুমি? কাঁপা কণ্ঠে অরুণিমা জিজ্ঞাসা করে সেই মেয়েটাকে। রূপের ডালি নিয়েও নিজের পছন্দের মানুষটার মন পায় নিজে হতভাগী, সেই হলাম আমি। তোমার মতো এত সুন্দরী একটা মেয়েকে দেখলে আমার ক্ষতি কেন হবে? তাছাড়া এভাবে আয়নার দিকে তাকিয়ে কথা বলা যায় নাকি? কথাটা বলেই ঘাটটা ঘোরাতে যায় অরুণিমা, সাথে সাথে চিৎকার করে ওঠে আয়নার সেই সুন্দরী রমণী। না, খবরদার গায়ে করো না, আমার কদাকার রূপ তুমি সহ্য করতে পারবে না। আচ্ছা বেশ, বলো তুমি কে? আয়নায় রমণীর এসব কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসে অরুণিমার। আয়নার সুন্দরী সেই রমণী বলা শুরু করে তার জীবনে ঘটে যাওয়া মারাত্মক ঘটনা। আমার নাম রূপসা। ঈশান তখন বড় একটা গার্মেন্টসের দোকানে কর্মচারীর কাজ করত। বোধহয় তখন সবে এইচএস পাশ করে দোকানে ঢুকেছে ও, আর আমি তখন কলেজের ফাইনাল ইয়ারে সদ্য পা রেখেছি। গান গাওয়া আমার নেশা ছিল। আমার গানের ক্লাসে যাতায়াতের পথে ঈশানের দোকানটা রোজ চোখে পড়তো। আমার দোকানটা চোখে পড়তো বলা বোধহয় ভুল হচ্ছে, ঈশানকে চোখে পড়তো। কাজে ব্যস্ত চোখ দুটো আমার দিকে তাকানোর সময় পাইনি কখনো। একদিন শাড়ি কিনতে যাওয়ার অছিলায় ওর দোকানে আমি যাই, ওর সাথে ভাব জমাই। বেশ মিশুকে ছেলে, কিন্তু প্রথমবার সাক্ষাতেই ওর এমন মধুর ব্যবহারে আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে। বলতে বলতে একটু বিশ্রাম নেয় রূপসা, তারপর আবার সে বলা শুরু করে। তারপর মাঝে মধ্যেই ওর দোকানে যেতাম। তারপর ওকে বাইরে একদিন দেখাও করতে বলি। ওই দিনই আমার মনের কথা ওকে জানাই। বিশ্বাস করো, ওর প্রতি আমার এই অগাধ ভালোবাসা আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করাবে আমি কখনো ভাবতে পারিনি। আমার ভালোবাসার প্রস্তাবে রাজি হলো না ঈশান। বলল ও আমার থেকে বয়সে ছোট, বয়সে বড় কোনো মেয়ের সাথে সে ভালোবাসায় নিজেকে ছড়াতে পারবে না। এতদিন ধরে যাকে আমার ভালো লাগতো, যার প্রতি মনে একটু একটু করে ভালোবাসা জন্মেছিল, সে আমাকে এইভাবে প্রত্যাখ্যান করলো। আমার পক্ষে এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব ছিল না। আমার রাগী, জেদি আর বদমেজাজি স্বভাবকে পরিবর্তন করার জন্য আমার পরিবারের লোক এক প্রকার জোর করেই আমার সঙ্গে সৌভিকের বিয়ে দেয়। সৌভিকের নিজস্ব কাঁসা পিতলের দোকান ছিল। টাকা পয়সার অভাব কোনো কালেই ছিল না। আমাকে পেয়ে সে বেশ খুশি হলো, কিন্তু আমি খুশি কিনা সে কথা তো কেউ বুঝবার চেষ্টা করেনি কখনো। অরুণিমা অপলক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে রূপসার সমস্ত কথা শুনছে। কাপা কণ্ঠে অরুণিমা জিজ্ঞাসা করল, তারপর আমাদের বিয়ের দিন 10 পর আমার বর আমার জন্য ভীষণ সুন্দর একটা নীল রঙের সালোয়ার নিয়ে আসলো। বলল একটা দোকানের ম্যানিকুইনের গায়ে পরানো ছিল, দেখে পছন্দ হলো তাই নিয়ে আসলো। তারপর বলল সালোয়ারটা পরে সুন্দর করে সেজে আসতে, তোমার রূপের খাজানায় হারিয়ে যেতে মন চাইছে আজ। রাগে ঘেন্নায় তখন সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল আমার শরীরে সৌভিকের প্রতিটা স্পর্শে আমি চরম বিরক্তি অনুভব করতাম। আমি তখনও যে মনে প্রাণে শুধু ঈশানকেই ভালোবাসি।
সৌভিকের কথা মতো দামি নীল সালোয়ারটা পরে সুন্দর করে যখন সেজে আসলাম, তখনও আমার হাতে লুকোনো ধারালো ছুরিটা লক্ষ্য করেনি। তারপর আমার খোলা চুলের মাঝেও যখন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছিল, তখনই ওর পিঠে ওই ধারালো ছুরি দিয়ে 3 বার খুব বসালাম। চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়লো সৌভিক। তারপর ওর বুকের বাম পাশটা ছুরিতে ঝাঁঝরা করে ফেললাম। যখন ও মৃত্যুর দিকে ঢলে পড়লো, তখন আমার ক্ষোভের কারণটা ওকে জানালাম। বললাম আমি মনে প্রাণে ঈশানের, আর আমার আর ঈশানের মাঝে যে আসবে সেভাবেই খুন হয়ে যাবে। প্রাণটা চলে যাওয়ার আগে সৌভিক আমায় বলল, আমি তোমায় শান্তিতে থাকতে দেব না। ব্যাস, তারপর চলে গেল বলা ভুল হবে। গলার আওয়াজ একদম নামিয়ে ফিসফিসে স্বরে রূপসা বলল, ওর শরীরটাই শুধু গেছিল, ওর আত্মা নয়। ভয়েতে অরুণিমার হাত পা ক্রমশ আড়ষ্ট হয়ে আসে। ঈশান আর রূপসার মাঝে যে আসবে সেই খুন হবে, কথাটা বারবার যেন তার কানে ভেসে আসছে। তার মানে কি সৌভিকের মতো রূপসাও? ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে অরুণিমার। আবারও বলা শুরু করলো রূপসা, আমি অনুভব করতে পারতাম সৌভিকের আত্মা আমার সাথেই আছে। ও আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। অনেকবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি আমি। তারপর একদিন আবার আমি ঈশানের কাছে গেলাম। আমাকে বললাম যে আমার বর মারা গেছে, আমাদের মাঝে আর কেউ নেই, চলো না ঈশানা, আমরা বিয়ে করি আজই, এক্ষুনি চলো না। ঈশান কিছুক্ষণ চুপ থেকে আমাকে সজোরে একটা চড় মারে, বলে এক্ষুনি যেন ওর চোখের সামনে থেকে আমি দূর হয়ে যাই, আর কখনো যেন ওর সামনে না আসি। সেদিন নিজেকে বাঁচিয়ে রাখার শেষ কারণটুকু পর্যন্ত শেষ হয়ে গেছিল। ভাবলাম নিজেকে শেষ করে সৌভিকের আত্মার হাত থেকে মুক্তি পাবো, তাই রেল লাইনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে ফেললাম। কিন্তু আমার মৃত্যুর পরও সৌভিকের বিশ্রী কান্নার স্বর আমাকে তাড়া করে বেড়াতো। বুঝতে পারি ও নিজে হাতে আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু পারে না। আমি নিজেকে হত্যা করেছি, ওর হাতে মরিনি, তাই ওর অতৃপ্ত আত্মা এখনো খুঁজে বেড়ায় আমার শরীরটাকে। সর্বাঙ্গ ঘামে সিক্ত অরুণিমার। বসে থেকে ঠক ঠক করে কাঁপছে সে। কোনো মতে অরুণিমা রূপসাকে বলল, তুমি কিসের জন্য এখানে এসেছো সেটা বলো। খিলখিল হাসিতে রূপসা বলল, তোমার পরনের ওই নীল সালোয়ার কামিজটা তো আমারই। সেদিন আমি এসে ঈশানের দোকানে এটা দিয়ে যাই। আমি জানতাম সেদিন তোমার জন্মদিন ছিল, আর এত সুন্দর একটা সালোয়ার ঈশান ওর আদরের বউয়ের জন্যই বাড়িতে নিয়ে যাবে। তাই সবকিছু তো আমারই প্ল্যান। তোমার সালোয়ার আমাকে কেন দিতে চেয়েছো? কারণ যেদিন থেকে শুনেছি ঈশান বিয়ে করেছে, সেদিন আমি শুধু তোর রক্ত দিয়ে নিজেকে স্নান করিয়ে একটু শান্তি পেতে চেয়েছি। কিন্তু তোকে আমি নিজে হাতে মারবো না, তাতে সৌভিক শান্তি পাবে না। মানে? ঈশান যবে থেকে সালভারটা এনেছে তবে থেকে সৌভিক এই বাড়িতেই আছে, এখনো আছে। নীল সালভারেও আমার শরীরের গন্ধ পায়, তাই ও খুব সহজেই অরুণিমাকে রূপসা ভাবছে। তুই মরলে আমার আর সৌভিকের দুজনের আত্মাই শান্তি পাবে। একটা কদাকার হাসিতে সারা ঘর কেঁপে উঠল। অরুণিমা হাত দিয়ে অনেক কষ্টে সালোয়ারটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলেও সে ছিঁড়তে পারল না। ঈশানকে তার সর্বশক্তি দিয়ে ডাকার চেষ্টা করলেও ঠোঁটের কাছে এসে সব শক্তি যেন ফুরিয়ে যায়। আয়নার সামনে থেকে উঠে অরুণিমা যেই পিছন ঘুরে তাকালো, তখন এসে দেখতে পেল রূপসার বিভৎস চেহারা।
যে চেহারা সে পিসিমণির বাড়ির আয়নায় দেখেছিল, অবিকল একই চেহারা। অরুণিমা মনে মনে বলতে থাকে, তার মানে পিসিমণির বাড়িতে ওটা আমার হ্যালুসিনেশন ছিল না। আবারও রূপসার হাসিতে গোটা ঘর যেন থরথর করে কাঁপতে থাকে। অরুণিমা হাউ হাউ করে কাঁদে আর রূপসাকে হাত জোর করে বলে, আমাকে আমাকে প্লিজ ছেড়ে দাও। এভাবে একের পর একজনের প্রাণ কাটতে পারো না তুমি। ঈশান আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। ও খারাপ থাকুক, সেটা কি চাও তুমি? আমার ঈশানের কথা তোকে না ভাবলেও হবে। তুই চলে গেলে ঈশান আর আমি দুজন মিলে সুখে শান্তিতে সংসার করব। তুই চলে গেলে ঈশান আর আমাকে ফেরাবে না, আর ফেরাবে না। কাঁদতে কাঁদতে অরুণিমা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। রূপসার বিভৎস চেহারা এতক্ষণে আরও বিভৎস আকার ধারণ করেছে। ওর সুবিশাল হাতের ইশারায় ঘরের দরজা হুক করে খুলে গেল। হাতের ইশারায় এবার কাকে যেন ঘরে টানতে চাইছে সে। অরুণিমা বুঝতে বাকি রইল না যে রূপসা সৌভিককে আহ্বান জানাচ্ছে, কিন্তু রূপসার চোখে মুখে ক্রমশ ব্যর্থতার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবার সৌভিককে আহ্বান করেও তাকে যেন কিছুতেই ঘরে আনতে পারছে না রূপসা। ক্ষোভে ফেটে পড়ে রূপসার সর্বাঙ্গ। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে অরুণিমা। দিকচক্রকালে ভোরের সূর্য নরম আলো ছড়িয়েছে সদ্য। পাখিদের কলরব খবর এনেছে নতুন এক দিনের। অরুণিমা ওর ঘরে শুয়ে রয়েছে। ওর পাশে বসে ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাতের স্পর্শে চোখ মেলে ঈশানের দিকে তাকালো অরুণিমা। ঈশানের পাশে বসে রয়েছে ঈশানের পিসিমণি পারমিতা দেবী। গতরাতে ঈশান গানের আওয়াজ শুনে বুঝতে পারে এ গলা রূপসা ছাড়া আর অন্য কারো হতে পারে না। ঈশানের পাশ থেকে যে নিকষ কালো ছায়ামূর্তিটা রুদ্ধশ্বাসে ছুটে গিয়েছিল সেটা সৌভিক ছিল। সৌভিক পরের ঘরে পৌঁছানোর আগেই রূপসা দরজা বন্ধ করে দিয়েছিল। নীল সালোয়ার পরা অরুণিমাকে হত্যা করার জন্য সৌভিকের আত্মা দোতলার ঘরের বাইরে তাণ্ডব চালিয়েছে। অনেক চেষ্টা করেও স্টোররুমের দরজা খুলতে পারেনি সৌভিকের আত্মা। ঈশান ধীরে ধীরে নিজের শরীরে বল ফিরে পেলে বুঝতে পারে অরুণিমা রূপসার কবলে পড়েছে। ও অরুণিমাকে ছাড়বে না। সৌভিকের মতো ওকেও রূপসা শেষ করে ফেলবে। তাই মধ্যরাতেই ঈশান পিসিমণিকে ফোন করে সব ঘটনা খুলে বলে। পারমিতা দেবীর পাড়ায় কালীনাথবাবু তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত একজন মানুষ। এক মুহূর্ত অপেক্ষা না করে পারমিতা দেবী তাকে ঈশানের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে প্রবেশ করতেই কালীনাথ তান্ত্রিক বলেছিলেন, এই বাড়িতে একটা নয়, জোড়া আত্মার অস্তিত্ব অনুভব করতে পারছি আমি। একটা প্রেতাত্মাকে বাগে আনা খুব একটা কঠিন কাজ না হলেও অপরটা ভীষণ চঞ্চল আর জেদি। প্রতিশোধের আগুন ওর চোখে যেন দাউ দাউ করে জ্বলছে। মন্ত্র বলে তিনি রূপসা আর সৌভিকের এ বাড়িতে আসার কারণ জানতে পারেন। ভাগ্যক্রমে অরুণিমার নীল সালোয়ারের ওড়নাটা শোয়ার ঘরেই রাখা ছিল। কালীনাথবাবুর নির্দেশ অনুযায়ী নিকটবর্তী শ্মশানে ঈশান একটা খুঁটি পুঁতে অরুণিমার সেই নীল সালোয়ারের ওড়না আর অরুণিমার পরনের অন্য এক ওড়না ওখানে বেঁধে তার উপর কালীনাথবাবুর মন্ত্রপুত জল ছিটিয়ে আসে। তারপর সারা বাড়ি মন্ত্র বলে আরও অন্যান্য সরঞ্জাম দিয়ে বেঁধে দেন কালীনাথবাবু। গোটা কাজটা ভীষণ দ্রুত গতিতে হয়েছে বলেই অরুণিমাকে সে যাত্রায় বাঁচিয়ে আনা সম্ভব হয়েছিল। পুড়িয়ে ফেলা হয় নীল সালোয়ার কামিজ। সৌভিক আর রূপসার আত্মা চিরকালের জন্য বিলীন হয়ে যায় বলে আশ্বাস দেন কালীনাথবাবু। আমায় তুই ক্ষমা করে দিস মা, আমি তোকে ভুল বুঝেছিলাম। এরকমটা হবে কখনো ভাবতে পারিনি। আমায় তুই ক্ষমা করে দে। পিসিমণি কাঁদতে কাঁদতে অরুণিমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলে।
এভাবে বলবেন না পিসিমণি। ঈশানকে আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও শোনেনি, বোঝারও চেষ্টা করেনি। ও আমাকে বুঝলে আপনিও সঠিকটা বুঝতে পারতেন। ঈশান ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে ফেলে। তার চোখের কোণে চিকচিক করা জলই বুঝিয়ে দিয়েছে অরুণিমার প্রতি ভালোবাসার গভীরতা। পিসিমণি ওদের আশীর্বাদ করে নিজের বাড়িতে ফিরে আসে। বেলা বাড়লে ঈশানও নিশ্চিন্ত মনে দোকানের উদ্দেশ্যে বের হয়। রাত 10টায় ঈশান বাড়ি ফিরে দেখে আয়নার সামনে বসে ভীষণ মিষ্টি সুরেলা কণ্ঠে গান গাইছে অরুণিমা। মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাব দুহে স্বপ্ন এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সায়নী সাহার কলমে সুরেলা সেই গান। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমাদের আগামী সব দারুণ দারুণ গল্প শোনার জন্য। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে বুবাই, মৌমিতা, অভিষেক, শুভম, খুশি, শৈথালি, আবহতে ইয়ান এবং প্রচ্ছদে পিয়ালি, স্ক্রিপ্টিং অভিষেক। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।